আমন্ত্রণ জানাচ্ছি জীবনমুখী ও উন্নয়নমূলক প্রামাণ্য অনুষ্ঠান রূপান্তর দেখার জন্য। আদিকালের মানুষ বনে বাদারে পাহাড় জঙ্গলে গাছের কোটরে বা গুহায় বসবাস করলেও সভ্যতার ক্রমবিকাশে নানা রকম বস্তু সৃষ্টি বা আবিষ্কার করে একত্রে বসবাস করে আসছে হাজার বছর ধরে। সৃষ্টির ধারাবাহিকতায় মানুষের নানান প্রয়োজনে যেসব সামগ্রী আবিষ্কার করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্লাস্টিক সামগ্রী। সম্মানিত দর্শক, আজ দেখুন প্লাস্টিক সামগ্রী তথা পিভিসি পাইপের উৎপাদন প্রক্রিয়া ও ব্যবহারের বিষয়ে প্রতিবেদন। বিস্ময়কর পৃথিবী। এই পৃথিবী নামক গ্রহটিতে বসবাস করে হাজার রকমের প্রাণী। পৃথিবীর সমস্ত প্রাণী কিন্তু প্রকৃতি নির্ভর। প্রকৃতি থেকে আহরিত উপাদান নিয়ে বুদ্ধিমান মানুষ আবিষ্কার করে চলেছেন নানা রকম প্রয়োজনীয় বস্তু। আদিকালের মানুষগুলো পাখালিদের বাসা বানানো দেখে ধারণা পেল কিভাবে ঘর বানানো যায়। সভ্যতার ক্রমবিকাশে ধীরে ধীরে ঘরবাড়ি বানাতে চেষ্টা করে সফল হলো তারা। পরিবর্তন দেখা দিল জীবনধারায়। গাছের লতাপাতা, খড়কোটা ও বাঁশ দিয়ে তৈরি কুড়ে ঘরের পাশাপাশি প্রাচীনকালের শৌখিন মানুষগুলো প্রথমে কাদামাটি দিয়ে তাদের স্থাপনা বানাতে শুরু করল। তখন স্থাপনার আসবাবপত্র বা গৃহস্থালির বিভিন্ন সামগ্রী কেবল বাঁশ, বেত ও কাঠ দিয়েই তৈরি হতো। সেই সময় পানি বা তরল পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের জন্য বাঁশ, নারিকেল গাছ, তাল গাছ এবং সুপারি গাছের ভেতরের অংশ পরিষ্কার করে পাইপ বানিয়ে ব্যবহার করত। এভাবেই হয়তোবা কেটে গেছে শত শত বছর। পরবর্তীতে লোহা ও সিমেন্ট পাইপের প্রচলন শুরু হয়। সৃষ্টিশীল মানুষ বাঁশ, বেত ও কাঠের সামগ্রীর সাথে সাথে লোহা দিয়েও তাদের প্রয়োজনীয় সামগ্রী বানাতে শুরু করল। খ্রিস্টপূর্ব 2000 বছর পূর্বে লোহার ব্যবহার শুরু হলেও খ্রিস্টপূর্ব 550 বছর পূর্বে চায়নাতে সর্বপ্রথম আয়রন বা লোহার কারখানার যাত্রা শুরু হয়। তখন কিছু কিছু দেশে টিন বা লোহার সরঞ্জাম পাওয়া যেত। মানুষ গবেষণা করতে লাগল উন্নত প্রযুক্তি ব্যবহার করে কিভাবে হালকা এবং টেকসই পণ্য সামগ্রী তৈরি করা যায়। পৃথিবীময় জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ক্রমবর্ধমান চাহিদার কারণে ভারী এবং ব্যয়বহুল লোহার সরঞ্জামের বিপরীতে হালকা, সাশ্রয়ী এবং টেকসই প্লাস্টিকের সরঞ্জাম উৎপাদন করতে মানুষ মরিয়া হয়ে ওঠে। সম্পদ ও সময়ের চরম বাস্তবতা মানুষকে পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়েছে। মানুষ তাঁর মেধা মনন মিশিয়ে অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়েও আবিষ্কার করে চলেছে তাদের প্রয়োজনীয় বস্তু। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সম্পদের আকাশচুম্বী দুষ্প্রাপ্যতা, সীমিত আয়ের মানুষদের জীবন চাহিদা মেটাতে প্লাস্টিকের পণ্য বর্তমানে একটি নতুন মাত্রা দিয়েছে। দর্শক, আমি কথা বলছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম স্যারের সাথে। স্যার, আপনার কাছে জানতে চাইব, আমাদের দেশে যে ইউপিভিসি পাইপ উৎপাদন হচ্ছে এগুলির মান কেমন? আমাদের দেশে উৎপাদিত পিভিসি পাইপ এবং অন্যান্য প্লাস্টিক সামগ্রীর মান খুবই উন্নত। এর একটা অন্যতম কারণ হচ্ছে এই যে এখন মোটামুটিভাবে দেশে প্রতিযোগিতার বাজার সৃষ্টি হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থা যেমন এলজিইডি, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, এদের যে সমস্ত বড় বড় সেচ প্রকল্প বা সুয়ারেজ প্রকল্প, এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরবরাহ প্রতিষ্ঠানগুলোকে যখন দরপত্র দাখিল করতে হয় তাদেরকে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের পাইপ টেস্টের রিপোর্ট পেশ করাটা বাধ্যতামূলক। ফলে আমরা বলতে পারি যে এই সমস্ত যে পাইপ ক্ষেত্রে যে পাইপ ইউজ করা হচ্ছে এগুলো কিন্তু আন্তর্জাতিক মানের, এবং আমরা বুয়েটের যন্ত্রকৌশল বিভাগে আইএসও এবং বিএস স্ট্যান্ডার্ডে আমরা এটা করে থাকি। তো আসলে আমরা প্রথমে যখন এই সমস্ত টেস্ট করতাম তখন দেখা যেত যে ভালো পাইপের সংখ্যা কম ছিল, কিন্তু এখন ইদানিংকালে যেহেতু অনেক হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে এবং বিভিন্ন প্রকল্পে প্লাস্টিক, সিমেন্ট এবং লোহার পাইপকে রিপ্লেস করছে, তখন দেশে কিন্তু এই প্রতিযোগিতার বাজারের কারণে অনেক পাইপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিন্তু এগিয়ে এসেছে। ইউপিভিসি পাইপ কতটুকু পরিবেশ সম্মত? জনগণ আসলে সচেতন হয়ে গেছে অধিকাংশ ক্ষেত্রে, এবং তারা কিন্তু ভালো মানের পাইপ বাজার থেকে ক্রয় করছে। ফলশ্রুতিতে একবার যখন এই ব্যবহারকারীরা ব্যবহার করা শুরু করে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারে, এবং এগুলো কিন্তু নষ্ট হয় না। ফলে এগুলো কিন্তু পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে না। তবে কিছু ব্যতিক্রম হিসেবে আছে, যেমন স্বল্পমেয়াদী ব্যবহার যেগুলো হয়, যেমন কোনো অনুষ্ঠানের প্যান্ডেল তৈরি করা, এই সমস্ত ক্ষেত্রে সবাই একটু অল্প পয়সায় করার জন্য কম দামি প্লাস্টিক মেটেরিয়াল ইউজ করে।
তো তবে যদি উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে এগুলোকেও কিন্তু আবার রিসাইকেল করা যায়। এবং আপনারা জানেন যে এখন বর্তমানে যে সমস্ত প্লাস্টিক সামগ্রী বিভিন্ন তৈরি হচ্ছে, যেগুলো আমরা ছোটোকালে কখনো কল্পনাও করিনি, কুলা, পিঁড়ি, তারপরে ফুলের টব, এগুলো কাঠের বা মাটির তৈরি হতো, কিন্তু এগুলো আজকাল প্লাস্টিক সামগ্রী। এবং এই প্লাস্টিক সামগ্রীর যে কাঁচামাল, সেগুলো অনেক ক্ষেত্রে যেমন বিদেশ থেকে আমদানিকৃত মূল যে উপাদান সেটা থাকে, আবার এই রিসাইকেল মেটেরিয়াল এগুলো থাকে। সুতরাং যে সমস্ত পাইপগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো আবার কেটে টুকরো করে সেগুলো আবার এগুলোর সঙ্গে মিশিয়ে আবার কিন্তু ব্যবহার করা যাচ্ছে। সুতরাং ব্যবস্থাপনাকে উন্নত করা গেলে পরিবেশের উপর কোনোভাবেই কিন্তু প্রভাব ফেলবে না। এই শিল্পের আগামী সম্ভাবনা কেমন? আগে যে সমস্ত কাঠ বা এরকমভাবে কাগজ বা অন্যান্য জিনিস যেগুলো তৈরি করা হতো, এগুলো প্লাস্টিকে রূপান্তরিত হচ্ছে। ফলশ্রুতিতে দিন দিন কিন্তু মানুষ আরও চিন্তা করছে যে প্লাস্টিকের আরও কীভাবে বাড়ানো যায় ব্যবহার। আর এটার মূল কারণগুলো হচ্ছে যে এটা ওজনে কম, দামে সস্তা এবং বিভিন্ন আকৃতিতে তৈরি করা অন্যান্য সিমেন্ট বা এরকম লোহার তৈরি জিনিসের চেয়ে সহজ। তাছাড়া এটা যখন কেউ ব্যবহার করতে গিয়ে যদি কোনো ইনজুরি হয় বা আহত হয়, তো ওটার পরিমাণও কম হয়। তো এই সমস্ত কারণে কিন্তু এটার ব্যবহার দিন দিন বাড়ছে। আর আমরা আশা করি যে যদি ভবিষ্যতে আরও এর পরিকল্পনা করা হয় বিভিন্ন দিক থেকে, যেমন আমরা বুয়েটে প্লাস্টিকের উপরে কোর্স করাচ্ছি, এবং আরও উন্নত বিশ্বে কিন্তু বিমানের পার্টস এবং গাড়ির পার্টস এগুলো কিন্তু প্লাস্টিকে রিপ্লেস করতেছে। কারণ যেখানে মরিচা ধরা বা এই সমস্ত কেমিক্যাল রিয়াকশনের সম্ভাবনা থাকে, সেখানে প্লাস্টিক কিন্তু আপনার সিমেন্ট এবং লোহাকে খুব সুন্দরভাবে প্রতিস্থাপন করতে পেরেছে। তো এই জন্য আমি আশা করি যে যারা এরকমভাবে কারখানার মালিকগণ যারা আছেন, তারা তাদের রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেলের মাধ্যমে আরও নতুন নতুন প্রকল্প গ্রহণ করবেন এবং আমাদের এই প্লাস্টিকের মান এবং ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে। আমরা বর্তমানে এমন একটা যুগে বাস করছি যাকে নিঃসন্দেহে প্লাস্টিক যুগ বলা যেতে পারে। চারিদিকে চোখ রাখলেই দেখা যায় প্লাস্টিকের ব্যবহার। শুধু ছোটদের খেলনা বা মোড়ক হিসেবেই নয়, জামা কাপড় থেকে রান্নাঘর, কম্পিউটার, গাড়ি, নিত্য ব্যবহার্য বস্তু থেকে উড়োজাহাজের বিভিন্ন অংশ সহ বিজ্ঞানের বিভিন্ন কাজে সব ক্ষেত্রেই প্লাস্টিকের অবাধ প্রবেশ। 1886 সালে একজন ব্রিটিশ রসায়নবিদ তুলো, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ক্যাস্টর অয়েল এবং কর্পূর থেকে প্রথমে প্লাস্টিক তৈরি করেন, যা পরে পরিবর্তিত হয় সেলুলয়েডে। বিজ্ঞানীরা গবেষণা করতে লাগলেন কিভাবে তেল, কয়লা এবং অন্যান্য প্রাকৃতিক হাইড্রোকার্বন অন্য বস্তুতে রূপান্তর করা যায়, যেগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। এর ফলস্বরূপ আবিষ্কৃত হয় নানা ধরনের প্লাস্টিক। এর মধ্যে উল্লেখযোগ্য হল ক্যাসিন, ব্যাকেলাইট, পলিথিলিন, সেলুফেন, পিভিসি এবং পিভিডিসি। পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড এর সৃষ্টি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু আগে। 1838 সালে ফ্রান্সের শরীর ও রসায়নবিদ হেনরি ভিক্টর রেগনাল্ড পিভিসির সন্ধান দেন। পরবর্তীতে 1872 সালে জার্মান রসায়নবিদ ইউগেন বোমান পিভিসি এর অস্তিত্ব আবিষ্কার করেন। কিন্তু সেই সময় বাণিজ্যিক ব্যবহারের সুবিধা ছিল না। অবশেষে 1913 সালে জার্মানি আবিষ্কারক ফ্রাইডরিখ ক্লেইট সূর্যের আলো ব্যবহার করে ভিনাইল ক্লোরাইডের পলিমারাইজেশন সম্পন্ন করেন এবং প্রথম আবিষ্কারক হিসেবে পিভিসির জন্যে প্যাটেন্ট লাভ করেন। আধুনিক যুগে দ্রুত বর্ধনশীল আবাসন শিল্পের বিকাশের ফলে বহুতল ভবনের বিভিন্ন ফ্লোরে পানি সরবরাহ সহ তরল বর্জ্য নিষ্কাশনের জন্য স্যানিটারি কাজে পিভিসি পাইপ আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। লোহা ও সিমেন্টের পাইপের বেশি ওজন ও ব্যয়বহুল হওয়ার কারণে সহজে স্থাপনযোগ্য, সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে পিভিসি সামগ্রী ব্যবহারে সারা বিশ্বে এখন প্রতিযোগিতা শুরু হয়েছে। দর্শক, আমি কথা বলছি ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এসডিএম কামরুল আলম চৌধুরী স্যারের সাথে। স্যার, আপনার কাছে জানতে চাইব, আমাদের দেশে যে ইউপিভিসি পাইপ ব্যবহার করা হচ্ছে বিভিন্ন স্থাপনায়, এগুলির মান কেমন এবং কিভাবে ব্যবহার করা উচিত? ঢাকা শহরে পানি সরবরাহ ব্যবস্থা 1874 সাল থেকেই আমরা কনভেনশনাল ওয়াটার সাপ্লাই সিস্টেমে এসেছি চাঁদনীঘাট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে। তো তখন আমাদের পানি সরবরাহ লাইনগুলো সাধারণত কাস্ট আয়রন, এমএস এবং অ্যাসবেস্টাস সিমেন্ট পাইপের ছিল। কিন্তু পরবর্তীতে অ্যাসবেস্টাস সিমেন্ট পাইপের অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আসায় যে এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এই পরিপ্রেক্ষিতে আমরা অ্যাসবেস্টাস সিমেন্ট পাইপকে আস্তে আস্তে সরে আসতে থাকি এবং তখনই আসার বিকল্প হিসেবে আমরা
পিভিসি এবং পরবর্তীতে ইউপিভিসি পাইপ ব্যবহার শুরু করি। এখানে আরেকটা অ্যাডভান্টেজ হলো ইউপিভিসি পাইপের ফ্রিকশন লস অনেক কম, যার জন্য এটার আমাদের পানি সরবরাহ ব্যবস্থায় হেড লস একটা বড় ফ্যাক্টর, এবং হেড লস অনেক কম হয়। এবং এমএস পাইপ দীর্ঘদিন কিছু যেহেতু ক্যাথোডিক প্রোটেকশন করা হয় না, এমএস পাইপগুলো 8-10 বছর পরেই ছিদ্র হয়ে যায়। তার বিকল্প হিসাবে পিভিসি পাইপ এখানেও উৎকৃষ্ট ব্যাপার। কাস্ট আয়রন পাইপ কিন্তু এখনকার চাহিদা অনেক কস্টলি, সেই তুলনায় পিভিসি পাইপ অনেক চিপার। এবং আরেকটা পাইপ আমরা আগে ব্যবহার করতাম, যেটা হলো 3505 BS 3505, যেটাও সি ক্লাস এবং আমরা ডিই ক্লাস ব্যবহার করতাম, কিন্তু সেটা তো ওই সলভেন্ট সিমেন্ট টাইপের ছিল। তো সেটা এখনও আমরা করি, কিন্তু ওটার সলভেন্ট সিমেন্ট তা হতে হাই প্রেশার নিতে পারে না। বর্তমান পর্যায়ে কিন্তু আমরা পিই পাইপে চলে যাচ্ছি, ইউপিভিসি পাইপকে রেখে আমরা এইচডিপি পাইপে ব্যবহারের দিকে বাড়ছি। অনেক বাড়িতে প্লাম্বিং সিস্টেম যেখানে আগে কাস্ট আয়রন পাইপ দিয়ে ব্যবহার করতো, সেগুলো কিন্তু এখন পিভিসি পাইপ দিয়ে করা হচ্ছে। এটা একদিক দিয়ে ভালো, যদি এটা কনসিল করে করা হয় তাহলে এটার লাইফ অনেক বাড়বে। এবং দেখবেন যে প্লাম্বিং সিস্টেমেও কিন্তু আজকাল পিভিসি পাইপ ব্যবহার করছে ইনস্টিড অফ গ্যালভানাইজড আয়রন পাইপস, কারণ ওটা ভিতরে মোর্চা ধরে ওটার থিকনেস কমে যায়। 3/4 ইঞ্চ বা হাফ ইঞ্চ দিলে হয়তো 5-7-10 বছর পরে থিকনেস অনেক কমে যায়। আমরা যদি প্লাস্টিক পাইপ ব্যবহার করি তাইলে এটার লাইফ অনেক বেশি। পিভিসি পাইপকে অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে, কারণ এগুলাকে যদি আপনি প্রপারলি স্টোরেজ না করেন এগুলা ভঙ্গুর হয়, ভঙ্গুরতা বাড়ে বা বাঁকা হয়ে যায়। এগুলো যদি রৌদ্রের সানলাইটে থাকে অনেকক্ষণ তাহলে এটার ভঙ্গুরতা বাড়ে, যার জন্য এগুলাকে আপনার সানলাইট থেকেও প্রোটেকশান দিয়ে রাখতে হয়। এবং এগুলা যদি আপনি আজকে যার অনেক বাড়িতে আপনারা দেখবেন যে এক্সপোজড যে সমস্ত পিভিসি পাইপ অনেকে না বুঝে এটা করেছে, কিন্তু তখন এটার লাইফ কিন্তু তারা পাবে না। এক্সপোজ পাইপগুলার রৌদ্রের তাপে এগুলার ভঙ্গুরতা বেড়ে যাবে, এবং তখন এগুলার আমার লাইফ টাইম আমরা চিন্তা করতেছেন সেই লাইফ টাইম থাকবে না। কিন্তু এটা যদি ওই একই পাইপ যদি আপনি কনসিল করে করেন তাহলে দেখবেন এটা লাইফ টাইম অনেক বেশি হবে। মানুষকে ঘিরে, মানুষের মাধ্যমে এবং মানুষের জন্য যে কাজ, তাই হচ্ছে উন্নয়ন। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও শিল্প উদ্যোক্তারা তাদের শিল্প স্থাপনে এগিয়ে এসেছেন। এর মধ্যে পলিমার শিল্প প্রতিষ্ঠানগুলো অন্যতম। বেকার লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সকল শ্রেণীপেশা মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় রেখে ঢাকার দূরে গাজীপুর জেলার টঙ্গী স্টেশন রোডের মরকুন এলাকায় বিশাল অঞ্চল জুড়ে 2007 সালে প্রতিষ্ঠিত হয়েছে এই পলিমার প্রতিষ্ঠান। দেশের অন্যতম প্লাস্টিক সামগ্রী তথা পিভিসি পাইপ উৎপাদনকারী এই প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানটি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত পরিবেশ বান্ধব মানসম্মত পণ্য উৎপাদনে ইতিমধ্যে ভোক্তাদের প্রশংসা কুড়িয়েছে। দর্শক, আমি কথা বলছি হাতিম গ্রুপের সম্মানিত পরিচালক মোহাম্মদ সাব্বির হোসেন সাহেবের সাথে। আপনার কাছে জানতে চাইব, আপনারা কি চিন্তা করে নিজেদেরকে এই ব্যবসার সাথে সম্পৃক্ত করেছেন? বাংলাদেশে প্লাস্টিক, পিভিসি পাইপ ও অন্যান্য প্রোডাক্টের প্রচুর চাহিদার কারণে আমরা মূলত এই ব্যবসায় নামি। ইহার অনেক ব্যবহার আছে, যেরকম অবকাঠামো, স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নশীল কাজে ইহার প্রয়োজন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে। আর এর সাথে বাংলাদেশের প্রতিটি জায়গায় পানির প্রয়োজনে এই প্রোডাক্টের প্রচুর চাহিদা বেড়েই যাচ্ছে। ইদানিং বাংলাদেশ থেকে প্রায় অনেক দেশে পিভিসি পাইপ ও প্লাস্টিক প্রোডাক্ট রপ্তানি হচ্ছে। বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন আর অন্যান্য যে ডেভেলপ কান্ট্রি আছে সেসব দেশেও অনেক সম্ভাবনা আছে এই প্রোডাক্টটাই রপ্তানি করার। আমরা আশা করি যে সরকার থেকেও এই রপ্তানির খাতে যদি সহযোগিতা বাড়ে তো আমরা আরও এটার ব্যাপারে আমরা আরও উন্নয়ন আমরা হতে পারবো, আমাদের দেশের আরও এক্সপোর্টটা আমরা বৃদ্ধি করতে পারবো। শহরের সাথে সাথে গ্রামে গঞ্জে বিভিন্ন ইউনিয়ন লেভেল